জবাব দিয়ে এক প্যাকেট নুডলস ছিঁড়ে গরম পানিতে দিল। প্রয়োজনীয় সবজি কাটতে শুরু করে আকস্মাৎ মায়ের উদ্দেশ্যে শুধালো, আমি যখন খুব রেগে যাই তখন কি আমাকে ভয় পাও মা, নাকি রাগ হয় আমার প্রতি? হঠাৎ এমন প্রশ্নে কিছুটা অবাক হলেন নূর বেগম, তবে স্বাভাবিক স্বরেই জবাব দিলেন, এমনিতে তো শান্ত থাকিস, কিন্তু যখন রেগে যাস তখন আমি কেন, সবাই তোকে ভয় পায়। কিন্তু রাগ হয় না, জানি তো রাগের পিছনে কোনো কারণ অবশ্যই আছে। রুদ্ধ কাছে মনোযোগী হয়ে মায়ের জবাব শুনল, তবে প্রতি উত্তর দিল না। নূর বেগম কিছু একটা ভেবেই শান্ত স্বরে বললেন, তবে তোকে একটা সুন্দর সাজেশন দিতে পারি আমি, নিবি? রুদ্ধ হাত থামিয়ে মায়ের পানে প্রশ্নাত্মক দৃষ্টি ফেলতেই নূর বেগম পুনরায় বললেন, আরও মায়ের সামনে নিজেকে একটু কন্ট্রোল করে চলিস। যুগ অনুসারে মেয়েটা একটু বেশি ভীতু। নিজের স্বামীর কাছেই যদি আস্থা খুঁজে না পায় তাহলে কি করে হবে বল? তাছাড়া কে বলতে পারে একদিন ভয় পেয়ে তোকে ছেড়েই চলে গেল? শেষ কথাটা বলে হেসে ফেললেন নূর বেগম। মায়ের কথায় রুদ্ধ কিঞ্চিত হেসে পুনরায় কাজে মনোযোগী হলো। মুখে উচ্চারণ করলো, চিন্তা করো না, সে যেতে চাইলেও তাকে কখনো যেতে দিচ্ছি না। নুডলস সেদ্ধ হয়ে আসতেই তা নামিয়ে রেখে কেটে রাখা সবজিগুলো প্যানে দিয়ে নাড়াচাড়া করলো। পেছনে দাঁড়িয়ে থাকা সার্ভেন্ট দুজনকে ইশারা করতেই দুজন কিচেন থেকে বেরিয়ে গেল। তারা যেতেই রুদ্ধ মায়ের উদ্দেশ্যে ফের নরম স্বরে শুধিয়ে উঠল, শুধুমাত্র আমি চেয়েছিলাম বলেই কি আদ্রজাকে এত সহজে মেনে নিয়েছিলে? ধর্ষিত বলে কি তোমার মনে কোনো দোটানা চলে মা? এবার ভারী আশ্চর্য হলেন নূর বেগম। ছেলেটা কী সব প্রশ্ন করছে? কিছু হয়েছে কি? ছেলের পানে তাকিয়ে ভাবগতিক বোঝার চেষ্টা করলেন, তবে বুঝতে ব্যর্থ হলেন। তাই জবান দিলেন, আমার ফুলের মতো একটা মেয়েকে মেনে নিতে আমার কেন সমস্যা হবে? কখনো দেখেছিস ওকে আমি আড়ালে আবডালে কথা শুনিয়েছি? মেয়েটা ধর্ষিতা বলে আমার আরো মায়া হয়। যখনই মেয়েটাকে দেখি বুকের ভেতর কেমন করে ওঠে। ওর মাঝে কেন জানি আমার মেঘকে দেখতে পাই। দুজনকে কখনোই আলাদা করে দেখিনি। রুদ্ধ জানতো মায়ের থেকে এমনই জবাব পাবে। বলতে ইচ্ছে হলো, জানো মা, আমার অজিজা ধর্ষিতা নয়। কিন্তু বলল না। মেয়েটাকে সবাই এসব জেনেই ভালোবাসুক। রুদ্ধ দীর্ঘশ্বাস ফেলে মায়ের কাছে এগিয়ে গিয়ে পাশ থেকে জড়িয়ে ধরল। চুলের ওপর একটা চুমু এঁকে অনুরোধের স্বরে বলল, তোমাকে আমি জানি মা, তবুও বলছি, মেয়েটাকে একটু ভালোবেসো। অন্যদের মতো কখনো ঘৃণার চোখে দেখো না। একটু ভালোবেসে পেলেই দেখবে ও স্বাভাবিক হয়ে উঠবে। নূর বেগম কি বলবেন খুঁজে পেলেন না। আশ্চর্যজনক কণ্ঠে শুধালেন, কিছু হয়েছে আব্বু? হঠাৎ এমন করে বলছিস কেন? কিছু না। মাকে ছেড়ে দূরে দাঁড়িয়ে রান্নায় মন দিল। ছেলের নির্লিপ্ত ভাব দেখে কিছুই বুঝলেন না নূর বেগম। তিনিও রান্নায় মন দিয়ে বললেন, তা আরো মা কোথায়? এখনো নিচে এলো না যে? রুমে আছে, আসতে পারবে না নিচে। কিছুটা অসুস্থ তোমার বৌমা। অসুস্থ? কি হয়েছে মেয়েটার? এই জন্যই ছেলেটা বুঝি যত্ন নিয়ে মেয়েটার জন্য রান্না করতে এসেছে। চিন্তিত হয়ে শুধালেন, কি হয়েছে আরুর? খুব অসুস্থ? রুদ্ধ ঠোঁট বাঁকালো। ইচ্ছে হলো বলতে, তোমার বৌমা এত নাজুক যে তোমার ছেলের আদর তার সহ্য হয়নি। কিন্তু এসব কি আর বলা যায়? জবাব দিল না রুদ্ধ। ছেলেকে নীরব দেখে বিরক্ত হলেন নূর বেগম। ছেলেকে কিছু জিজ্ঞেস করবে তখন সেখানে ওনার ছোট ছেলের আগমন ঘটল। ভাইকে রান্না করতে দেখে রোনাক আশ্চর্য হওয়ার ভান করে বলে উঠল, আরে এমপি সাহেব রান্না করছে দেখছি। বাপরে, তা কার জন্য রান্না করছেন জনাব? রোনাক কিছুটা মজার স্বরে বললেও রুদ্ধ স্বাভাবিক কণ্ঠে ছোট্ট করে জবাব দিল। তোর ভাবির জন্য। রোনাক এক ভ্রু উঁচিয়ে ভাবুক হলো। পরক্ষণে বলল, বিয়ে হলে বুঝি বউকে এমন রান্না করে খাওয়াতে হয়? তাহলে তো আমারও একটু শেখা উচিত। আফটার অল, আমারও বিয়ের বয়স হয়েছে। ছোট ছেলেকে মজা করতে দেখে নূর বেগম আলতো থাপ্পড় মারলেন ছেলেকে। রুদ্ধ তখন রান্নায় শেষ। নুডলস নামিয়ে রেখে চা বানানো শুরু করে ভাইয়ের উদ্দেশ্যে জবাব দিল। বিয়ে হোক, তখন এমনিতেই সব শিখে যাবে। রোনাক হেঁটে গিয়ে ভাইয়ের পাশে দাঁড়ালো। প্লেটে নামিয়ে রাখা নুডলস দেখে বোধহয় খাওয়ার ইচ্ছে জাগলো। একটা চামচ এনে নিতে যাবে তৎক্ষণাৎ রুদ্ধ বোলটা সরিয়ে নিয়ে চোখ রাঙিয়ে বলল, বলেছি না, এটা তোর ভাবির জন্য। রোনাকের মুখটা গোমরা হয়ে উঠল। বাচ্চামো স্বরে বলল, তো ভাবি কি অতটা খেতে পারবে নাকি? আমাকে একটু দে না ভাইয়া।
মোটেও না, আমিও খাবো। নিজে রান্না করে খা, নয়তো মাকে বল। কিন্তু আমার তোর হাতের রান্নাই খেতে ইচ্ছে করছে। রুদ্ধ এবার আর জবাব দিয়ে সময় ব্যয় করলো না। চা শেষ হতেই কাপে ঢেলে নিয়ে ভাইকে একটা ধরিয়ে দিয়ে নিজেদের জন্য 2টি কাপে চা ঢেলে নিয়ে সব কিছু একটা ট্রেতে সাজিয়ে নিয়ে মাকে বলে কিচেন থেকে বেরিয়ে এলো। বড় ছেলেকে যেতে দেখে নূর বেগম উচ্চ আওয়াজে শুধালেন, আরে ওই রুদ্ধ, এটা তো বলে যা আরুর কি হয়েছে। প্রশ্ন করলেও বড় ছেলে জবাব পেলেন না। রোনাকও জানে না তার ভাবির কি হয়েছে, কিন্তু রাতে যে অবস্থা দেখেছিল তাতে তার ভাই আর কি কি ঘটিয়েছে কে জানে। তার উপর এত যত্ন করে বউয়ের জন্য রান্না করে নিয়ে গেল, হয়েছে তো কিছু একটা বটে ভেবে আলতো হেসে মায়ের উদ্দেশ্যে মজার স্বরে জবাব দিল, দেখো, হয়তো তোমাকে দাদি বানানোর প্রচেষ্টা চলছিল, তাই তোমার বড় বৌমা অসুস্থ হয়ে পড়েছে। ছোট ছেলের নির্লজ্জ কথায় লজ্জা পেলেন নূর বেগম। বড় ভাইকে নিয়ে এভাবে মজা নিতে দেখে সূক্ষ্ম রাগ দেখিয়ে পুনরায় ছেলেকে একটা চাপড় দিলেন। মিছে রাগ দেখিয়ে বললেন, চুপ কর বেয়াদব ছেলে, ওটা তোর বড় ভাই হয়, লজ্জা করে না বড় ভাইকে নিয়ে মজা করতে। চা পেয়েছিস, এবার দূরে যা। রোনাক হাসতে হাসতে চা পান করতে করতেই কিচেন থেকে বেরিয়ে গেল। ছোট ছেলে যাওয়ার পানে তাকিয়ে নূর বেগমও হাসলেন, কিছুটা স্বস্তিও পেলেন। এই ভেবে ছোট ছেলেটা একটু একটু করে ভাবির প্রতি সহজ হচ্ছে, ভাবি হিসেবে মেনে নিচ্ছে মেয়েটাকে। ভাইয়ে ভাইয়ে মলিনতা কেটে গিয়ে আবার সেই ভালোবাসা খুনসুটি দেখা দিচ্ছে। নূর বেগম মনে মনে দোয়া করলেন ওনার সন্তানদের জীবনও যেন এইভাবেই হাসি আনন্দে কেটে যায় যুগ যুগ। রুদ্ধ খাবার নিয়ে নিজেদের রুমে প্রবেশ করতেই দেখা পেল অর্ধাঙ্গিনীর। মেয়েটা কাচুমাচু হয়ে শুয়ে আছে বিছানায়। খারাপ লাগছে নাকি শরীর? তার উপর এতক্ষণ মেয়েটা কান্না করলো। আজই বোধহয় এসব জিজ্ঞেস করা ঠিক হয়নি। খাবারের ট্রেটা বেডসাইড টেবিলে রেখে দিয়ে বউয়ের পাশে বিছানায় বসলো। রুদ্ধকে দেখে অদ্রিজা উঠে বসলো। বউয়ের কপালে পড়া এলোমেলো কেশগুলো যত্ন নিয়ে কানের পাশে গুজে দিয়ে নমনীয় স্বরে শুধালো রুদ্ধ, শরীর খারাপ লাগছে পাখি? শরীর তো খারাপ লাগছে, ভয় পেয়ে এইভাবে কান্না করার জন্যই বোধহয় বেশি খারাপ লাগছে। আর রাতের দেওয়া স্বামীর আদর তো আছেই। কথাটা ভাবতেই পুনরায় লজ্জারা এসে ঘিরে ধরলো অদ্রিজাকে। জবাব দিল না, কেবল স্বামীর গা ঘেঁষে বসলো। বউয়ের লাজুক মুখখানা দেখে যেন রুদ্ধের মন শান্ত হলো। মিষ্টি হেসে বলল, খাবার এনেছি, খেয়ে তারপর ঘুমাও। হাত বাড়িয়ে নুডলসের বোলটা হাতে নিয়ে চামচে তুলে হালকা ফু দিল। নিজেই যত্ন নিয়ে বউয়ের মুখের সামনে এগিয়ে ধরল। অদ্রিজা বাক্য ব্যয় না করেই খাবার মুখে পুরল। সামান্য খেতে খুশি মনে বলে উঠল, খুব সুন্দর হয়েছে, আম্মু বানিয়ে দিয়েছে বুঝি। ভালো হয়েছে শুনে রুদ্ধ নিজেও 1 চামচ মুখে পুরে হাসি মুখে জবাব দিল। আপনার আম্মুর ছেলে বানিয়েছে তার বউর জন্য। অদ্রিজার মুখখানা হা হয়ে গেল। জবাব শুনে লোকটা নিজের হাতে তার জন্য রান্না করেছে, এই জন্যই বোধহয় রুমে ফিরতে দেরি হয়েছে লোকটার। রুদ্ধও সেই হা হওয়া মুখখানে আরও 1 চামচ নুডলস ঢুকিয়ে দিল। বিনিময়ে অদ্রিজা শুধু মিষ্টি হাসি উপহার দিল। দুজনের খাওয়ার মাঝে অদ্রিজা হঠাৎ কিছুটা ভাবুক কণ্ঠে প্রশ্ন জুড়ে দিল, আপনার পিঠে আঘাত কিভাবে পেলেন? অন্তত সত্যটা বলুন। পুনরায় তার আঘাত নিয়ে কথা উঠতে দেখে কিছু সময়ের জন্য নীরব হয়ে গেল রুদ্ধ। পরক্ষণেই স্বাভাবিক কণ্ঠে সত্যিটাই উচ্চারণ করল, শত্রুপক্ষের ক্রিয়াকর্মের ফল এটা। সংক্ষিপ্ত একটা জবাব, কিন্তু অদ্রিজা যেন অনেক কিছু বুঝে ফেলল। কানে বাজলো অনেকের বলা সেই কথাটা, রাজনীতি একটা রক্তমঞ্চ, এখানে রক্তের খেলাটা খুব স্বাভাবিক বিষয়। এসব রাজনীতিবিদদের জীবন থেকে অনিশ্চিত কথাটা ভাবতেই অদ্রিজার বুক কেঁপে উঠল। খাওয়া বন্ধ করে দিল, চোখের কোণে অশ্রু জমা হলো। কাপা কণ্ঠে শুধালো, মানে এমন আক্রমণ আপনার উপর মাঝে মাঝেই হয়, পুনরায় হতে পারে, আপনার জানো? কথাটা শেষ করতেই সক্ষম হলো না অদ্রিজা, কিন্তু রুদ্ধ বুঝে নিল সঠিক জবাব দিয়ে বোকামি করতে ইচ্ছুক নয়। পুনরায় মুখের সামনে খাবার এগিয়ে ধরে শান্ত স্বরে বলল, চুপচাপ খাবার খাওয়া ত্রিজা, এরপর ঘুমোতে হবে তো, নাহলে শরীর আরও খারাপ করবে। আগে আমার প্রশ্নের জবাব দিন। ভীতমের কণ্ঠস্বরটা অনেকটা তেজি শোনালো এই পর্যায়ে। শুরুতেই অদ্রিজার প্রশ্নের সঠিক জবাব দেওয়া ঠিক হয়নি বুঝল রুদ্ধ। একটা দীর্ঘশ্বাস ফেলে আবারও সত্যিটাই উচ্চারণ করলো। হ্যাঁ।
সামান্য হ্যাঁ শব্দটাই যেন অদ্রিজার ভয় অস্থিরতা দ্বিগুণ বাড়িয়ে দিল। এত সব কিছুর পর যখন এমন করে আগলে রাখার মতো একটা মানুষ পেল, এখন তাকেও রোজ হারানোর ভয়ে ভয়ে বাঁচতে হবে। একটু ক্ষমতার জন্য স্বামীকে যখন তখন হারাতে হবে। অদ্রিজা আর কিছুই ভাবতে চাইল না। দুহাতে বিছানার চাদর খামচে ধরে কিছু না ভেবেই বলে উঠল, আপনি রাজনীতি ছেড়ে দিন রুদ্ধ, এসব থেকে দূরে সরে আসুন। রুদ্ধ এক মুহূর্তের জন্য থমকে গেল। মেয়েটা না বুঝেই তার কাছে অসম্ভব কিছু চাইছে। মেয়েটা কি জানে এই রাজনীতির উপর তার কতখানি মায়া জড়িয়ে আছে? মেয়েটার ভয়টা হয়তো বুঝলো, কিন্তু সামান্য ভয়ের কারণে নিজের স্বপ্ন থেকে দূরে চলে আসবে বুঝি। বউকে আবার কাঁদতে দেখে বিরক্ত হলো রুদ্ধ, তবে কিছু বলল না। হাত বাড়িয়ে অশ্রু মুছে দিল। বউয়ের কথার জবাব না দিয়ে কথা এড়াতে কিছুটা মজার স্বরে বলে উঠল, তুমি এত দুর্বল কেন অদ্রিজা? 34 বছর যাবৎ নিজের কোমলতা ধরে রেখেছে এই কারণে যে রাত শেষে বউয়ের দুর্বল মুখ দেখে হাউতাশ করব? কিসের ভিতর কি বলছে লোকটা? এসব কথা শুনে অদ্রিজার লজ্জা পাওয়ার কথা থাকলেও মেয়েটা লজ্জা পেল না। রাগ হলো, অভিমান নিয়ে আওড়ালো, আপনি আমার কথা এড়িয়ে কেন যাচ্ছেন? ছেড়ে দিন না এসব প্লিজ। রুদ্ধ এবারেও অদ্রিজার কথা সম্পূর্ণ এড়িয়ে গিয়ে সেই মজারত স্বরে আওড়ালো, আজ থেকে ভালো ভালো খেয়ে শরীরে শক্তি যোগাবা। রোমান্স টাইমে আমি কিন্তু মোটেও কম্প্রোমাইজ করবো না সুইটহার্ট। হার মানল অদ্রিজা। ভালোই বুঝলো লোকটা এ বিষয়ে আর কথাই বলতে চাইছে না। অভিমানটুকু ফিকে পড়ল। নিজেও আর এই বিষয়ে বলল না কিছু। নিজের ভয়কে দাফন করে চোখের পানি মুছে নিয়ে আওড়ালো, কি সব বলে যাচ্ছেন তখন থেকে? চুপ করুন এবার, আমি এমনিতেই স্ট্রং। বউ স্ট্রং। কথাটা শুনেই হাসি পেল রুদ্ধর। কণ্ঠটা আরো শান্ত শীতল করে বলল, আমার বউ অনেক স্ট্রং, কিন্তু এতটুকুতে আমার পোষাবে না। তোমাকে আরো স্ট্রং হতে হবে, যাতে তোমার স্বামী তোমার কাছে হার মেনে যায়। এবার অদ্রিজা লজ্জায় মূর্ছা গেল। কী সব হাবিজাবি বলা শুরু করেছে লোকটা। রুদ্ধর বুকে দুটো চাপড় দিয়ে বলল, চুপ করুন এবার আপনি। বউয়ের মন ঘোরাতে সক্ষম হয়ে বাঁকা হাসল রুদ্ধ, তবে নিজের কথা বন্ধ করল না। পুনরায় বলল, আমি নিজে তোমার খাদ্য তালিকা তৈরি করব, যার প্রথম সুস্বাদু খাবার হবে আমার চুমো। নিয়মিত কোনো কোনো শখানেকের মতো চুমো খাবা, দেখবে শরীরে এনার্জি এমনিতে তৈরি হয়ে যাবে। অদ্রিজা এবার লজ্জায় স্বামীর বুকে মুখ লুকালো। আলতো হেসে বলল, আমি আর খাবো না, আপনি এখন যান এখান থেকে, আমি ঘুমোবো। মেয়েটা যে ভারী লজ্জা পাচ্ছে তা ভালোই বুঝল রুদ্ধ। বউয়ের কেশের ওপর দুখানা চুমো খেয়ে বউকে বুক থেকে সরিয়ে উঠে পড়ল। নুডলসের বোলটা টেবিলের ওপর রেখে এগিয়ে গিয়ে একটা বক্স থেকে দুটো ওষুধ বের করে বউয়ের নিকট পুনরায় এগিয়ে এলো। এবার কিছুটা সিরিয়াস হয়ে বলল, তুমি একটা ফুলের থেকেও বেশি কোমল। এত নাজুক কেন তোমার শরীর? আমার তো ভয় হচ্ছে পাখি। তুমি যে লেভেলে দুর্বল, তাতে আমি বাবা হতে পারবো তো? যতই হোক, বাবা হওয়ার স্বাদ পূরণ করতে গিয়ে তোমাকে আমি কিছুতে হারাতে পারবো না। স্বামীর কথাটা ঠিক পছন্দ হলো না। এসব কী ধরনের কথা? সে কি এতই দুর্বল নাকি? লজ্জা ভুলে রাগী চোখে তাকালো স্বামীর মুখপানে। কিঞ্চিত রাগ দেখিয়ে বলল, এসব কি বলছেন আপনি? বাবা কেন হতে পারবেন না? রুদ্ধ বউয়ের দিকে পানি এগিয়ে দিয়ে ঔষধ দুটো বাড়িয়ে দিয়ে আওড়ালো, তুমি আমার ভয় বুঝবে না পাখি, এবার চুপচাপ ওষুধ খাও। অদ্রিজা চুপচাপ হাত বাড়িয়ে নিল। ওষুধ দুটো একবার দেখে নিয়ে কোনো প্রশ্ন ব্যতীত মুখে ভরে পানি পান করে গ্লাসটা বাড়িয়ে দিল রুদ্ধর দিকে। রুদ্ধ গ্লাসটা রেখে দিয়ে কিছুটা আদেশের স্বরূপ বলল, এখনো কোনো প্রশ্ন নয় অদ্রিজা, ঘুমোতে হবে এখন। শুয়ে পড়ো দ্রুত। আদেশ পেয়ে অদ্রিজা শুয়ে পড়ল। প্রশ্ন করতে বারণ করলেও ঠিকই প্রশ্ন করলো। আপনি ঘুমোবেন না নাকি এখনই চলে যাবেন? রুদ্ধ আর চোখে বউয়ের পানে তাকিয়ে ছোট্ট করে জবাব দিল, কিছুক্ষণ ঘুমাবো। বলেই নিজের ফোনটা হাতে নিল। ভাইয়ের উদ্দেশ্যে মেসেজ টাইপ করলো, আমি 2 ঘন্টা ঘুমাবো, তারপর কাজে যাব। নাসিমকে একটু কল করে জানিয়ে দে, আর কেউ যেন আমাদের ডাকতে না আসে। তোর ভাবিও ঘুমাবে। মেসেজটা সেন্ড করার কয়েক সেকেন্ডের মাথায় রোনাক ফিরতি রিপ্লাই এলো, তার মানে কি আমার ভাবনাই ঠিক? এই ভাইয়া, অসুস্থ শরীর নিয়ে তুই কী সব কাণ্ড ঘটিয়েছিস বলতো? তুই এত ডেসপারেট জানা ছিল না তো। ভাই প্রশ্ন জুড়ে দিলেও রুদ্ধ তার জবাব দেওয়ার প্রয়োজন মনে করলো না।
মুখের ভাব গতিক স্বাভাবিক। ফোনটা সাইলেন্ট করে পাশে রেখে দিল। তারপর এগিয়ে গিয়ে বিছানায় শরীর এলিয়ে দিল। অদ্রিজাকে পিটপিট করে তাকিয়ে থাকতে দেখে টেনে এনে বুকের ওপর শোয়ালো। নিজে চোখ বুজে নিয়ে ঘুমের প্রস্তুতি নিল। বউয়ের উদ্দেশ্যে শান্ত স্বরে নির্দেশ দিল। ঘুমাও এখন। স্বামীর বুকে জায়গা পেয়ে অদ্রিজাও চোখ বুজে নিল। সময় গড়াতেই দুজন ঘুমে তলিয়ে গেল। অর্ধ খাওয়া নুডলস আর সাথে নিয়ে আসা 2 কাপ চা সেভাবেই না খাওয়া অবস্থায় পড়ে রইল টেবিলের ওপর। ঘুম ভাঙল যখন ঘড়িতে ঘন্টার কাঁটাটা 11তে এসে ঠেকল। ঘুম ভাঙার পরও বউটাকে সেই বুকের উপরেই পেল। মেয়েটাকে এভাবে দেখলেই বুকের ভেতর কেমন শান্তি শান্তি লাগে। ইচ্ছে হলো এভাবে আরও কিছুটা সময় অতিবাহিত করতে, কিন্তু সময় অনেক পেরিয়েছে দেখে মেয়েটাকে বুক থেকে নামিয়ে দ্রুত উঠে পড়ল। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে সে চিরাচরিত শুভ্র পোশাকে নিজের শরীর আবৃত করে নিল। পুরোপুরি তৈরি হয়ে প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে ঘুরে তাকালো বউয়ের পানে। মেয়েটা এখনও ঘুমে মগ্ন। দেখে ঘুম ভাঙাতে আর ইচ্ছে হলো না। এগিয়ে এসে ঝুঁকে ঘুমন্ত বউয়ের কপালে একটা ভালোবাসাময় স্পর্শ দিল। তারপর দ্রুত কদমে বেরিয়ে গেল রুম থেকে। বাড়িটা এখন অনেকটাই শান্ত। সবাই হয়তো যার যার কলেজ আর কাজের জায়গায় চলে গেছে। সিঁড়ি বেয়ে নিচে আসতেই মায়ের দেখা পেল। হাঁটা থামালো না, কেবল মায়ের উদ্দেশ্যে উচ্চারণ করলো। তোমার বৌমাকে এখন ডেকো না মা, উঠলে খেয়ে নিতে বলবে। আমি এখন আসছি। নূর বেগম পেছন থেকে ডেকে উঠলেন। তুই তো কিছু খেলি না, খেয়ে যা কিছু। বাইরে থেকে খেয়ে নেব। ছোট্ট একটা জবাব দিতে দিতেই দরজা পেরিয়ে বাইরে চলে এলো। গাড়ির জন্য গ্যারেজ পর্যন্ত যাবে, তখনই চোখ পড়ল ইউনিফর্ম পরা কতগুলো গার্ড শির নত করে দাঁড়িয়ে আছে। এগুলো তাদের বাড়ির পাহারা দেওয়া গার্ড নয়, এদের তো তাকে নিরাপত্তা দেওয়ার জন্য দেওয়া হয়েছে। নিশ্চয়ই কাল রাতের ঘটনার জন্য নাসিম এদের পাঠিয়ে দিয়েছে। নিশ্চয়ই কঠোর স্বরে নির্দেশ দিয়েছে, ভাই উঠলেই সাথে নিয়ে আসবি। কথাটা ভাবতেই কিঞ্চিত হাসি ফুটল ঠোঁটের কোণে। তাকে আর কিছু করতে হলো না। এগিয়ে আসতেই একটা গার্ড গাড়ির দরজা খুলে দিল। ভেতরে উঠে বসতেই গার্ডগুলো অন্য গাড়িতে চড়ে রওনা হলো পার্টি অফিসের পথে। অফিসের সামনে এসে গাড়ি থামতেই নেমে দাঁড়ালো রুদ্ধ। এখানে আরও কিছু গার্ড মজুদ আছে, দলের লোকেরাও আছে, তবে তারা কালকের ঘটনার সম্পর্কে কিছুই জানে না। সবাই রুদ্ধকে দেখে সালাম জানালো। রুদ্ধ সালামের প্রতি উত্তর দিয়ে এগিয়ে গেল। নাসিম বোধহয় ভাইয়ের আসার অপেক্ষাতেই ছিল। গাড়ির হর্নের শব্দ পেতেই দৌড়ে এলো। রুদ্ধ অফিসের ভেতরে পা রাখতেই নাসিম সামনে এসে দাঁড়ালো। ব্যতিব্যস্ত স্বরে বলে উঠল, ভাই কেমন আছো তুমি এখন? আজ না আসলে কি হতো, আমি সামলে নিতাম। হাঁটাচলা করতে নিশ্চয়ই কষ্ট হচ্ছে। আমি শিওর তুমি ডাক্তারও দেখাওনি, তাই না? রুদ্ধ থেমে চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল নাসিমের মুখের দিকে। ছেলেটার পুরো শরীর স্ক্যান করে হঠাৎ বলে উঠল, তোকে দেখে তো কোনো দিক থেকে মেয়ে মনে হয় না, তবুও মেয়েদের মতো আচরণ করিস কেন? বিশেষ কর তোর ভাবি আমার অবস্থা দেখে এতটা ছটফটায়নি। রুদ্ধর গম্ভীর মুখে মজার ছলে বলা কথাগুলো শুনে নাসিম উষ্টা খেলো যেন। খানিকটা লজ্জাও পেল। বোকা হেসে বলল, তোমার জন্য চিন্তা হয়, এই জন্য জিজ্ঞেস করেছি। তাই বলে তুমি ভাবির সাথে আমার তুলনা করবে ভাই? ভাবি আর আমি কি এক হতে পারি বলো? তাহলে পথ ছাড়। একই বই সামলাতে জ্বালা বলা, তার উপর তোর জ্বালা। দূরে থাক। নিজের মতো বলে পাশ কাটিয়ে চলে গেল রুদ্ধ। নাসিমকে দূরে থাকতে বললেও ছেলেটা শুনল না। মুচকি হেসে রুদ্ধর পিছু নিল। রুদ্ধ বুঝতে পেরে শান্ত স্বরে শুধালো, যে কাজ দিয়েছিলাম তা করেছিস তো? এবারের প্রশ্নে নাসিমের হাসি আরও প্রসারিত হলো। গর্বের সহিত জবাব দিল, সব একদম ঠিকঠাক ভাই, চিন্তা করো না। আর কোনো কথা না বলে রুদ্ধ নিজের কক্ষের দিকে অগ্রসর হলো। নাসিমও ভাইকে অনুসরণ করে পথ চলতে থাকলো। বিকেলের সময় আগত। রুদ্ধ চুপচাপ একাকী বসে আছে নিজের অফিস কক্ষে। মাথাটা চেয়ারের সাথে এলিয়ে দিয়ে দুহাত জোর করে কপালের ওপর দেওয়া। চোখ বন্ধ করে কিছু ভেবে চলেছে ছেলেটা বোধহয়। এর মাঝেই হুড়মুড় করে কারো প্রবেশ ঘটল কক্ষে। রুদ্ধ সেভাবে থেকে কেবল চক্ষুদয় মেলে তাকিয়ে দেখল কে এসেছে। নাসিমকে দেখে ভরাট কণ্ঠে শুধালো, এভাবে দৌড়ে এলি কেন? পেছনে কুত্তা ধাওয়া করেছে নাকি? নাসিম জোরে জোরে শ্বাস ফেলে উচ্চারণ করলো। কুত্তা নয় ভাই, কুত্তার বাচ্চা ধাওয়া করেছে। রুদ্ধ এবার ঠিকঠাক হয়ে বসে এক ভ্রু উঁচিয়ে বলল,
ছি নাসিম, সামান্য এক বাচ্চা কুকুরের ভয় তুই এইভাবে দৌড়ে এলে? এই, তুই পুরুষ মানুষ? মজা বাদ দাও ভাই, এমপির ছেলে এসেছে তোমার সাথে দেখা করতে। রুদ্ধর অধর কোণে এবার চাপা হাসির রেশ দেখা দিল। শান্ত স্বরে উচ্চারণ করলো, তো তোর উচিত তাকে সই সালামত এখানে নিয়ে আসা। এমপির ভাই হিসেবে তোর এটা দায়িত্ব, বুঝিস না? নাসিমের ভ্রু কুচকে এলো। তার ভাইয়ের মাথায় কি চলছে তা কে জানে। তবে ভাইয়ের কথা বুঝতে পেরে চুপচাপ বেরিয়ে গেল রুম থেকে। মিনিট 9 পেরোতেই কক্ষের দরজায় ঠকঠক শব্দ হলো। দরজার পাশ থেকে ভেসে এলো এক ভরাট পুরুষালী স্বরের, ভেতরে আসার অনুমতি। ভেতরে আসতে পারি মিস্টার কাদের? কারো কণ্ঠস্বর পেয়ে রুদ্ধ বাঁকা চোখে তাকালো দরজার পানে। দরজার কাছে দাঁড়িয়ে আছে খুবই পরিচিত একটা মুখ, সাবেক এমপি সৈয়দ আজগরের ছেলে সূর্য আজগর। রুদ্ধ এক পলকের মাঝেই ছেলেটাকে অবলোকন করে নিল। বলিষ্ঠ শরীরে কালো রঙা একটা শার্ট পরিধান করা, ব্লেজারটা খুলে হাতে ধরে রাখা, চুলগুলো পরিপাটি করা। ছেলেটার মুখে ক্লিন শেভ করা, এই মুহূর্তে চোখে একটা সানগ্লাস পরে আছে। ছেলেটার গায়ের গড়ন ফর্সা, কিন্তু মনটা কুৎসিত কালো। সেটা অন্য কেউ না জানলেও রুদ্ধ ঠিকই জানে। কিন্তু এখন তাকে দেখে একজন জেন্টলম্যানই লাগছে। তার পাশেই বোধহয় সূর্যের পিয়ে দাঁড়িয়ে আছে, আর সেই বোধহয় আসার অনুমতি চেয়েছে। রুদ্ধ চাপা হাসলো, যেন সে আর তার আসার অপেক্ষাতেই ছিল। দুটো ঝড় যেন এবার মুখোমুখি হতে চলেছে, তাই পরিবেশটা এত শান্ত, যেমনটা কোনো ঝড় আসার পূর্ববর্তী সময় থাকে। রুদ্ধ নিজের জায়গায় স্থির থেকেই তাদের আসার অনুমতি স্বরূপ শান্ত স্বরে বলে উঠল, অবশ্যই আসেন মিস্টার আজগর, যতই হোক সাবেক এমপির ছেলেকে বাধা দিব এমন বুকের পাটে কি আমার আছে বলুন? রুদ্ধর অনুমতি স্বরূপ বাক্য শুনে শক্ত খুঁটির ন্যায় দাঁড়িয়ে থাকা সূর্য বক্র হাসল। হাতে ধরে রাখা ব্লেজারটা নিজের বিয়ের হাতে ধরিয়ে দিয়ে লোকটাকে সেখানেই থাকতে বলে নিজে প্রবেশ করলো রুদ্ধের কক্ষে। সম্মুখে এসে দাঁড়াতেই রুদ্ধ সম্মান দেখিয়ে আওড়ালো, সেট মিস্টার আজগর। সূর্য সম্মুখে রাখা একটা চেয়ারে পায়ে পা তুলে বসল, হাসি মুখে প্রতিউত্তর দিল, এখনো তো কেউ নেই, তার সত্ত্বেও এত সম্মান দেখানোর কারণ কি মিস্টার কাদের? রুদ্ধ এর জবাব দিল না। চেয়ারের গায়ে শরীরটা পুনরায় এলিয়ে দিয়ে তাকালো সূর্যের চক্ষু পানি। হয়তো কিছু বোঝার চেষ্টা করলো। নির্লিপ্ত স্বরে শুধালো, সূর্য চওড়া হাসলো। রুদ্ধের মতো নিজেও চেয়ারের গায়ে ঠেস দিয়ে বসে জবাব দিল, শুনলাম মরতে মরতে বেঁচেছিস, তাই দেখতে এলাম। তা আঘাতটা বেশি গভীর হয়নি, তাই না? রুদ্ধ মুখে চোচো শব্দ করে বলল, তোর বাপটা তোকে কোনো শিক্ষাই দেয়নি মনে হয়। তোর থেকে বড় কেউ তোকে সম্মান দিয়ে কথা বলছে আর তুই তার সাথে তুই করে করছিস। ছাড় এসব। একজন রোগীকে যখন দেখতে এলি তখন সাথে করে কিছু নিয়ে আসতিস, নাকি তোর বাপের গদি চলে যাওয়াতে টাকার অকাল পড়েছে? রুদ্ধর করা অপমানটুকু গিলে নিল সূর্য। নিজেও তেচরা স্বরে জবাব দিল, তোর মতো ভদ্রলোক নই তো, তাই সম্মান দেওয়া আমার ধাঁচে নেই। আর তোর মতো ভদ্রলোক আমার আনা জিনিস কি গ্রহণ করতো, তাই অযথা খরচ করিনি। ঠিক করেছি না বল? রুদ্ধ এবার দাঁত দেখিয়ে হাসল। এই হাসি বোধহয় সূর্যের শরীরে আগুন ধরিয়ে দিল। হঠাৎ মুখের ভাব পরিবর্তন করে বলে উঠল, অনেক হয়েছে মজা, এবার আসল কথায় আসা যাক। মিস্টার শেখ কোথায়? তুই তাকে কোথায় লুকিয়েছিস? রুদ্ধ যেন আকাশ থেকে টপকে পড়ল, এমন একটা ভাব করে অবাক কণ্ঠে আওড়ালো, কেন রে, তোর পালিত কুত্তাগুলো বুঝিয়ে তাকে খুঁজে পাইনি? বিশেষ কর লোকটাকে আমি ওখানে ছেড়ে এসেছিলাম তোদের হাতে মরার জন্য। সূর্যের বিরক্তির রেশ বেড়ে গেল। সে খুব ভালো করে জানে রুদ্ধ মিথ্যে বলছে, সত্যি স্বীকার করবে না তাও জানে, তবুও ছুটে এসেছে। যদি কোনো আঁচ পায় তো, লোকটাকে তাদের খুব প্রয়োজন। সূর্য কিছুটা রাগত্বস্বরে বলে উঠল, আমার সাথে হেয়ালি করে কথা বলবি না। ভালোই ভালোই বলে দে কোথায় আছে মিস্টার শেখ। আর যদি না বলি তো? কে বলতে পারে তার বিনিময়ে তোর পরিবার কেউ কেউ টপকে গেল? খুব দুঃখজনক ব্যাপার হবে, তাই না? চাপা হেসে সূর্যের বলা কথাই যেন যথেষ্ট ছিল অন্য এক রুদ্ধকে জাগ্রত করার জন্য। রাগে হাত দুটো মুষ্টিমেয় করে নিল, তবুও নিজেকে শান্ত রাখার চেষ্টা করে মুখটা কিছুটা এগিয়ে আনলো সূর্যের কাছাকাছি। চোখে চোখ রেখে হিসিয়ে আওড়ালো, আজ থেকে প্রায় 3.5 বছর আগে কেউ আমাকে মারার চেষ্টা করেছিল, তাই শেষ পরিণতি কী হয়েছিল জানিস তো? সে একই ভুল তুই প্রতিনিয়ত করে চলেছিস।
এখন আবার আমার পরিবারের দিকে চোখ দেওয়ার কথা ভাবছিস? পাকনা গজিয়েছে মনে হয় বড্ড। রুদ্ধ চোখে তারায় ফুটে ওঠা আক্রোশ কি সূর্যকে ভয় পাইয়ে দিতে সক্ষম হলো। ছেলেটার মুখ দেখে তা ঠিক বোঝা গেল না। সেও কঠোর দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন দুজন চোখে চোখেই নিজেদের মাঝে নীরব যুদ্ধ ঘোষণা করছে। এর মাঝেই সূর্যের শক্ত কণ্ঠের জবাব ভেসে এলো। জানবো না কেন? এক জানোয়ারের জন্য অন্য জানোয়ারকে চিনবে জানবে, এটাই স্বাভাবিক নয় কি? তবে মনে রাখিস, আমি মরলে তোকে সাথে নিয়েই মরবো। রুদ্ধ মুখটা দূরে সরিয়ে আনলো। আকস্মাৎ জিজ্ঞেস করলো, তোর নামে অনেকগুলো রেপ কেস ঝুলে আছে, তাই না? রুদ্ধর মুখে হঠাৎ রেপ শব্দটা শুনে সূর্য যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। পরক্ষণে মুখে কটাক্ষের হাসি ঝুলিয়ে বলে উঠল, শুনলাম তোর বউ নাকি ধর্ষিতা। তা তোর বউয়ের ধর্ষক মনে করেছিস নাকি আমাকে? যদি হই তাহলে খতম করে দিবি বুঝি আমাকে? বউ ধর্ষিতা কথাটা শুনে রুদ্ধ অধরে অধর চেপে ধরল। মস্তিষ্ক জুড়ে অগ্নিকাণ্ড শুরু হলো যেন। ইচ্ছে হলো যে মুখে শব্দটা উচ্চারণ করেছে তা এই মুহূর্তে ভেঙে গুড়িয়ে দিতে। জনসম্মুখে এত বড় ভুল করার বান্দা নয় রুদ্ধ। অধর কোণে হাসি ঝুলিয়ে শান্ত কণ্ঠে উচ্চারণ করল, আমার বউয়ের জন্য না হোক, ধর বাকি যে মেয়েদের সর্বনাশ করেছিস তাদের ভাই হয়ে আমি তোর অন্ত ডেকে আনলাম। সাবধানে থাকিস আজকর। আর তোর বাপকে বলে দিস পাপের ভার বেশি হয়েছে তোদের ওপর। পাপ থেকে মুক্তির সময় বোধহয় এসে গেছে। এই গদির আশা তো ছেড়েই দিস দুজন। এখন আসতে পারিস। সূর্য এবার ক্রোধে জ্বলে উঠল। বসা থেকে উঠে দাঁড়ালো, শাসিয়ে বলে উঠল, তুইও সাবধান থাকিস, কখন কোন দিক থেকে কোন ঝড় এসে তোকে আর তোর পরিবারকে উড়িয়ে নিয়ে যায় কে বলতে পারে। আর মিস্টার শেখকেও সাবধানে রাখিস। আসছি। বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না। গলায় ঝুলিয়ে রাখা সানগ্লাস তুলে চোখে পড়ল। দরজা পর্যন্ত এসে বিয়ের হাত থেকে ব্লেজারটা নিয়ে শরীরে জড়িয়ে বড় বড় কদম ফেলে সেখান থেকে ছুটে গেল। পিছু গেল তার পিয়ে। রুদ্ধ রাগী দৃষ্টিতে তাকিয়ে রইল সেদিকে। উচ্চস্বরে ডেকে উঠল, নাসিম, ভেতর আয়।